এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এখন সময়টা মধ্য দুপুর, চারপাশে রোদের প্রকটে আবহাওয়া তেজস্বী হয়ে আছে। গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তাই গালি দিয়ে ফরফর করছে সূর্য মামাকে। এই গরম ও ফ্যানের কোনো হেলদো নেই। বোনের যা যা দরকার করেছে সে নিজ দায়িত্বে তা পালন করেছে। একবার হসপিটালের ওই মাথায়, আরেকবার এই মাথায় প্রাণপণে ছুটেছে ফায়ান। ঘামে শরীর ভিজে জব জব করছে। ঘি রঙের পাঞ্জাবিটা ফর্সা শরীরের সাথে লেপটে আছে, চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো ফুলে একাকার, চোখের খানিক অংশ লাল হয়ে আছে। আচ্ছা, আরিমা যদি এমতো অবস্থায় তার নেতা সাহেবকে দেখতে পেত, তবু কি তার নেতা সাহেবের উপর ক্রাশকে বসে থাকতো? তার অন্তরস্থল কি ঢিপঢিপ আওয়াজ তুলে হাতুড়ি পিটে করতো? হ্যাঁ, করতোই তো। তার নেতা সাহেব যে বড্ডই সুদর্শন একজন পুরুষ। হসপিটালে সবার দৃষ্টি ফায়ানের পানে, একজন নেতা যে সবসময় কঠোর ভঙ্গিতে চলাফেরা করে, যার মুখশ্রী সর্বদা গম্ভীর, তার ছাপ নিয়ে বেড়ায়। সেই ফায়ান খান তার বোনের জন্য কতটা আবেগী হয়ে উঠেছে, কত দুর্বল মনের মানুষদের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, কয়েকজন নিজে মনে আওড়াচ্ছে। নিশ্চয়ই ফায়রা খান একজন ভাগ্যবতী মেয়ে। অপারেশন থিয়েটার লাইট অফ হতেই ফায়ান সেদিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। মনে হচ্ছে ডাক্তার বের হলেই ঝাঁপিয়ে পড়বে। ডক্টর, আমার বোনের কি অবস্থা এখন? ডক্টররা ফায়ানের অবস্থা দেখে খানিকটা ঘাবড়ালো। আজকাল বোনের প্রতি এত সেন্সিটিভ থাকে। যখন ফারাকে নিয়ে এসেছে তখন কতই না পাগলামো করেছিল লোকটা। শি ইজ আউট অফ ডেঞ্জার। ভাগ্যিস তাড়াতাড়ি এনেছিলেন, আর একটু দেরি হলেই আমাদের হাতে কিছু থাকতো না। একটু পর কেবিনে শিফট করা হবে, আপনি নিশ্চিন্তে থাকুন। ফায়ান এবার একটু স্বস্তি পেল যেন। বাসার কাউকে জানানো হয়নি ফারার অ্যাক্সিডেন্টের ব্যাপারে। ভাই, আপনি আবার বাসায় গিয়ে একটু রেস্ট নিন, অনেক দখল গেছে আপনার উপর। নাদিম, কিভাবে বাসায় যাই বলো? বোনটা যে এখানে পড়ে আছে, তাও আমার উপর অভিমান করে। আমার বোনটা সুস্থ হয়ে উঠেছিল আমার কারণে, আবার তার এই দশা। আল্লাহ না করুক ওর ট্রমার উপর যদি আবার ইফেক্ট পড়ে, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। শক্তপোত সুঠাম দেহি সুদর্শন যুবকের মুখে অসহায় অবস্থা মানায় না। নাদিমা ফায়ানের অসহায়ত্বকে দেখতে পারছে না। আর গাড়িটার খোঁজ করো, কে ধাক্কা দিয়েছে বোনকে, আর আরিমার খোঁজটাও চালিয়ে যাও। আমার বোনকে মারার চেষ্টা সৌহার্দ্য ফায়ান খানের কলিজায় হাত দেবার সাহস কার আছে? তাকে বের করে আনো, আমি তার কলিজা বের করে দেখব তার কলিজা কত বড়। আরিমা একটা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে গাড়ি থামালো। যে কেউ বাসাটা দেখলে বলে দিতে পারবে কারো শখের বশে গড়া এই বাড়িটা। চারপাশ শুধু ফুল আর ফুলের সমারোহ। আরিমা হর্ন বাজাতে দারোয়ান হাসি মুখ করে গেট খুলে দিল। আরিমা গাড়ি পার্ক করে এসে কলিং বেল প্রেস করলো। ওপাশের মানবী আরিমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, যা তার মুখশ্রী দেখে আরিমা বলে দিতে পারছে। কিন্তু সে সেদিকে তাকালো না, গটগট পায়ে একটা রুমের ভিতরে ঢুকে গেল। মেয়েটা সেদিকে তাকিয়ে হতাশ দৃষ্টি ফেল। আমার বাবাটা কি করে? আরিমা আর কণ্ঠস্বরে ছোট্ট ছেলেটি শ্রবণন্দ্রিয় প্রবেশ করার সাথে সাথে সে পিছিয়ে গেল। তার দৃষ্টি হতবাক। সে এই সময় কাঙ্ক্ষিত মানুষটিকে একদমই আশা করেনি। ছেলেটি ঝাঁপিয়ে পড়লো আরিমার বুকে। আরিমাও শক্ত করে ছেলেটির মাথা নিজের বুকের সাথে চেপে ধরল। এবার তার শান্তি লাগছে, মনে হচ্ছে তার সব কিছু হালকা হয়ে গেছে, আর না আছে কোনো ক্লান্তি। মাম্মা, তুমি কখন এলে? আমাকে জানাওনি কেন? জানলে কি মাম্মাম সারপ্রাইজ দিতে পারতো। লাভ ইউ মাম্মা। এবার আমি তোমাকে ছাড়ছি না, হয় আমাকে নিয়ে যাবে, না হয় আমার সাথেই থাকবে তুমি। তুমি জানো না আরহাম তোমাকে কত মিস করে। আরহাম ছোট উল্টে আরিমার দিকে উত্তরে আশায় তাকিয়ে আছে। সে জানে তার মাম্মা তাকে এবারও নিষেধ করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে তার মাম্মা রাজি হয়ে গেছে। ইয়ে মাম্মা, তুমি আমার বেস্ট মাম্মা। হয়েছে, তোমার মাম্মামকে ফ্রেশ হতে দাও, এখন জার্নি করে এসছে তো। আরহাম আরিমাকে ছেড়ে দিল। তার ছোট ছোট গোল গোল চোখ দুটো চিকচিক করছে। ফারাকে কেবিনে শিফট করা হয়েছে। তার মাথায় কোনো চুল নেই। মাথায় আঘাত পাওয়ার কারণে চুল
কেটে ফেলা হয়েছে, হালকা হালকা চুল আছে এখন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ফাহান। ফারাকে এই অবস্থায় দেখে তার বুকটা ধুপ করে উঠল। সে বোনের দিকে এগিয়ে গিয়ে তার পাশে বসলো। বোনের এক হাত নিজের গালে ছোঁয়ালো ফাহান। ফারা পিটপিট করে চোখ খুলতে ভাইয়ের বিধ্বস্ত রূপটা তার চোখে ধরা পড়লো। সাথে সাথেই চোখ ফেটে অশ্রু কণারা ভিড় জমালো। বোন, কাঁদছিস কেন? ভাইয়া প্রমিস করছে তোর আরুকে তোর কাছে ফিরিয়ে দিবে। ফারহা ঠোঁট ভেঙে কান্না করেই যাচ্ছে। ফায়ান তাকে থামানোর সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে, নয়তো সমস্যা হবে। ভাইয়া পচা, জানি তো আমি, তাই বলে এভাবে কাঁদবি? আরিমাকে এনে দিব বলেছি না? একদিন সময় দে আমায়। আর যে তোকে মারার চেষ্টা করেছে তার চোখটা উপড়ে নিব আমি। আমার বোনের দিকে যে তাকাবে তার অবস্থা হবে ভয়াবহ। ফারহা ইচ্ছে কেঁপে উঠল। ভাইকে কিভাবে বলবে সে আরিমাকে থামাতে গিয়ে তার এই অবস্থা? না, কিছুতেই বলা যাবে না, না হলে ভাই আরিমার উপর আবারও খেপে যেতে পারে। শুনলাম ফায়ানের বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আহারে বেচারি, ছোট্ট শরীরটা হসপিটালের বেডে ছটফট করছে। রায়হান শেখের কথায় রাজ অবাক হয়ে তার দিকে তাকালো। কয়েক ঘন্টা আগেই তো সে ফারার সাথে দেখা করলো। প্রাণবন্ত হাসি হাসি মুখটা মনে পড়তে রাজের বুক কেঁপে উঠল। এর পেছনে তার বাবার হাত থাকতে পারে না তো? ছেলে হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস পিচ্চি? কতদিন বলেছি পিচ্চি ডাকবা না, আমি এক বাচ্চার মা। হাসলো। ভাইয়া তুমি কি জানো আমি সব জেনে গেছি। আরিমার মুখে প্রশান্তির প্রাপ্তির হাসে। কি জেনেছিস তুই? খানবাড়ির রহস্য। ছেলেটা কিছুক্ষণ চুপ মেরে রইল। সে ভাবেও নি আরিমা এক ধূর্ত। আমি তোকে জানাতাম সবটা। আরিমা হাসতে হাসতেই বলা, বাদ দাও, দেশে কবে আসছো? শীঘ্রই। আচ্ছা, তবে একসাথে সবার দেখা হচ্ছে। বলে খট করে কল কেটে দিল আরিমা। কেটে গেছে বেশ কয়েকদিন। ফারাকে বাসায় আনা হয়েছে। সোনালি যখন মেয়ের এই অবস্থা জেনেছে তাকে আটকে রাখা দুঃসহ হয়ে গিয়েছিল। ওনার কোমরের ব্যথা থাকার দরুন বেশিক্ষণ গাড়িতে বসে থাকতে পারেন না। তাই ফায়ান যত দ্রুত সম্ভব বোনকে বাসায় নিয়ে এসেছে। মোহনা অবশ্য গিয়ে দেখে এসেছিল। বন্ধু মহল যখন ফারার অ্যাক্সিডেন্টের খবর শুনে একদম হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল সবাই। বেলা সিমরান কেঁদে কেটে অস্থির। এক বান্ধবীর খোঁজ পাওয়া যাচ্ছে না, আবার আরেকজন মাথা ফাটিয়ে বসে আছে। তাদের কি কান্না না করলেই চলে? এটা মোটেও ভালো কথা না। তাই তো তারা ইচ্ছে মতো কাঁদছিল। কিন্তু ফায়ানের ধমকের সুরে সবাই সুরসুর করেই চলে যেতে হয়েছে। ফারহা নিজের কক্ষে বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে। তার কিছুই ভালো লাগছে না। ওই দিন পার্ক থেকে বাসায় ফেরার পথে আরিমাকে দেখেছিল। সে গাড়ি চালিয়ে কোথায় যেন যাচ্ছে। ফারহা আরিমাকে চিনতে মোটেও ভুল করলো না। ফারহা পেছন থেকে অনেক ডাকাডাকি করার পরেও আরিমা যখন শুনল না তখন সে প্রাণপণে ছুটে চলল। কিন্তু ফলাফল শূন্য। একটা আস্ত গাড়ির সাথে সে কি পেরে উঠবে? তখনই অপোজিট থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল আর তার মাথা গিয়ে ইটের সাথে লেগে গড়গড় করে রক্ত পড়তে লাগলো। ফারহা দীর্ঘশ্বাস ফেলল। ফারু, এত কি ভাবিস তুই আজকাল? কখন থেকে ডাকছি তোকে? ফানের গম্ভীর কণ্ঠ কর্ণগোচর হতেই ফারহা চমকে উঠল। না ভাইয়া, তেমন কিছু না। যাই হোক, একটা নিউজ দিতে এসেছি। কি? সন্ধ্যায় ভাইয়া ভাবিরা আসবে। ফারহা কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো ভাইয়ের দিকে। কিছু সময় পরে চেঁচিয়ে উঠল। তার যেন বিশ্বাসই হচ্ছে না এবার তাকে পাইকে সারাদিন ছুটছুটি করবে। ফায়ান দুই কানে হাত দিয়ে বিরক্তিতে ফারার দিকে তাকিয়ে আছে। ফারা একবার ভাইয়ের দিকে তাকিয়ে দাঁত বের করে ক্লোজ আপ মার্কা হাসি দিল। বোনের অঙ্গভঙ্গি দেখে ফায়ান নিজে অফিক করে হেসে দিল। আরিমা আর মোড়া ভেঙে বিছানা থেকে উঠে বসল, ফোনটা হাতে নিয়ে। সময় দেখতে তার চক্ষু চড়কাজ। এতক্ষণ সে ঘুমিয়েছে। আরহামকে নিয়ে দুপুরের দিকে শুয়েছিল আরিমা। এখন বিকেল হয়ে গেছে। তার ছেলেটা কোথায় গেল? আরহাম, আরহাম কোথায় তুমি? আরহামের কোনো আওয়াজ আসছে না। আরিমা মনে মনে ভয় পেতে লাগলো। কেউ তাদের খোঁজ পেয়ে গেল না তো? অদৃশ্য ভয় আরিমার সর্বাঙ্গে জাপড়ে তোলো। সে দ্রুত পদে বিছানা ছেড়ে নামল। আরহাম বাবা, কোথায় তুমি? মাম্মা ডাকছে তো। আরহাম। আরিমা দ্রুত গেটে গিয়ে দারোয়ানের কাছে জানতে চাইলো আরহাম বের হয়েছে কিনা। দারোয়ান গাড়া নিয়ে না জানালো। ঠিক তখনই বাগান থেকে খিলখিল হাসির শব্দ আরিমার কানে এসে ঠেকল। সাথে সাথে আরিমা ছুটে বাগানে চলে গেল। স্বস্তির শ্বাস ছাড়লো আরিমা। এগিয়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল। বাবা, মাম্মাম তোমাকে খুঁজেছে কত জানো? মাম্মামকে কষ্ট দাও কেন?
চিন্তা হয়তো মাম্মামের। তুমি ছাড়া মাম্মার কে আছে? আরাম কিছু না বুঝে ফ্যাল করে তার মাম্মার দিকে তাকিয়ে আছে। তার ছোট্ট মস্তিষ্ক এটা বুঝতে পারছে তার মাম্মা কষ্ট পেয়েছে, আর কষ্টটা সেই দিয়েছে। সরি মাম্মা, আর হবে না। আরিমা রাহার দিকে চোখ পাকিয়ে তাকালো। আরহামকে নিয়ে বেশিক্ষণ বাহিরে থাকবে না, জানো না ও আমার কি? রাহা ভয়ে কথা বলল না, শুধু মাথা নিচু করে রাখলো। ফারহা বাসা থেকে বের হয়েছে। ফায়ান এই সময় বাসায় থাকে না, এটাই সুযোগ। একটু বন্ধু মলের সাথে দেখা করে আসবে, বড্ড মিস করছে তাদের। শুনতে হবে না আরিমাকে পেল কিনা। ফায়ান অবশ্য কোনো খোঁজ পায়নি কে বা কারা ধাক্কা দিয়েছে ফারহাকে। কোনো সিসিটিভির ফুটেজও ছিল না রাস্তায়। তা শুনে ফারহার দেহে যেন দম আসে। কিছু সময় পরে দূরে একটা ছেলেকে দেখতে পেল ফারহা। কারো কাছে লিফট চাচ্ছে ছেলেটা, আর এটা যে রাজ। ফারহা ড্রাইভারকে গাড়ি থামাতে বলল, কাজ নামিয়ে রাজের উদ্দেশ্যেই বলল, রাজ এই যে আপনি কোথাও যেতে চাচ্ছেন, চাইলে আমার সাথে আসতে পারেন। না সমস্যা নেই, আমি অন্য গাড়ি নিয়ে যেতে পারবো। আরে আসুন প্লিজ, সমস্যা নেই। কিছু একটা ভেবে গাড়িতে চেপে বসল। তুমি কোথায় যাচ্ছ? ফ্রেন্ডদের সাথে দেখা করতে। আচ্ছা, শুনলাম অ্যাক্সিডেন্ট করেছো নাকি? এখন কেমন ফিল করছো? জি ভালো আছি। ফারহা হকচকি গেল। তার নিষ্পাপ মন ভেবে নিল রাজও তাকে পছন্দ করে, এমনকি তার অগোচরে তার খোঁজ খবর রাখে। তা এই অবস্থাতে বাইরে না বের হলে চলতো না? আপনি দেখি আমার ভাইয়ের মতো, আমার ঘরে বন্দি হয়ে থাকতে ভালো লাগে না। বলি মুখ ফুলালো ফারহা। রাস্তা দেখে হালকা হাসল। আচ্ছা গায়ে থামাও, আমি এসে গেছি, থ্যাঙ্কস ফর লিভ। ফারহা হেসে মাথা নাড়ালো। ফাইন অনেকক্ষণ যাবৎ নাদিমকে খেয়াল করেছে। নাদিম কিছু নিয়ে টেন্সড। ফারহান ঢের বুঝতে পারছে কপালে ঘামের সাথে চিন্তার ছাপ স্পষ্ট। ফাইন কিছু বলো না, অপেক্ষা করছে নাদিম কখন তাকে বলবে। নাদিম এক গ্লাস পানি দিতে পারবে? ফাইনের সামান্য শান্ত কণ্ঠের বাক্য শুনে নাদিমও চমকে গেল। অতঃপর হাসি হাসি মুখ করে ফাইনের জন্য পানি এনে দিল। নাদিমের হাত কাঁপছে। পানিটুকু খাও। নাদিম প্রথমেই হকচকিয়ে গেল, নিজেকে ধাতস্থ করে পানিটুকু খেয়ে নিল। এবার বলো কি হয়েছে? নাদিম কিছু সময় অসহায়ের মতো ফাইনের দিকে তাকিয়ে থাকলো, তারপর হু হু করে কেঁদে উঠল। নাদিমকে বাচ্চাদের মতো কাঁদতে দেখে ফাইন কিছুটা ভড়কালো। ফাইন নাদিমকে সময় দিল নিজেকে ঠিকঠাক করে। নাদিম বলল, ভাই আমি আমার ছোট ভাইকে খুঁজে পাচ্ছি না। বিকেলে বের হয়েছিল, এখন রাত হয়ে গেছে। ফোন একটু আগে অন থাকলো, আবার অফ দেখাচ্ছে। ভাই আমার আপন বলতে ছাড়া আর কেউই নেই ভাই। কাঁপতে কাঁপতে কথাগুলো বলে ফের ডুকরে উঠল নাদিম। এত হাইপার হচ্ছ কেন? ছেলে মানুষ হয়তো বন্ধুদের সাথে ঘুরতে গেছে, চলে আসবে। না ভাই, ও কখনো এমন করে না। আমাকে বলে যায় চার্জ না থাকলে বন্ধুদের ফোন থেকে কল দেয়। আচ্ছা আমি দেখছি, চিন্তা করো না, আমি আছি না। আমি থাকতে কোনো ভয় নেই। রাত বাজে 3টা। নাদিম দু চোখের পাতা এক করতে পারছে না। একবার ঘরের কোণে, একবার এই কোণে যাচ্ছে, তো আরেকবার ওই কোণে যাচ্ছে। চিন্তায় মূর্ছা যাচ্ছে সে। তার ভাইটা কোথায়? কোনো বিপদ হলো না তো? তার এই কাজের জন্য সে ভাইকে লোকের সামনে তেমন পরিচয়ও করিয়ে দেয় না, পাছে ভাইটার উপর কোনো বিপদ এলে। আর ভাবতে পারছে না সে। তখনই কলিং বেলের শব্দে হুঁশ ফিরল নাদিমের। এত রাতে কি এলো? আফরিদ নয় তো? ভোরের আলো ফুটতেই খান ভিলায় হুলস্থুল আয়োজন। বাড়ির বড় ছেলে ছেলের বউ যে দেশে এসেছে, তাদের এই সামান্য আয়োজন না করলে চলে? যদিও তাদের সামান্য আয়োজন মানে এলাহি কাণ্ড। ফাটা পিটপিট করে চোখ খোলা, শরীরের উপর ভারী কিছুর উপস্থিতি পেয়ে ভরকালো প্রথমে, অতঃপর যখন কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল খুশিতে চেঁচিয়ে উঠল ফারহা। সে তো ভুলেই বসেছিল আজকে ভাইয়া ভাবি আসবে। ফারহা তার বুকে শুয়ে থাকা ছোট্ট দিয়াজকে নিয়ে রুম থেকে বের হলো। ধাপাধপ সিঁড়ি বেয়ে নিচে নামতে ভাবিকে দেখতে পেল, আর মা আর বড় মার সাথে গল্প করছে কিছু একটা নিয়ে। ফারহা গিয়ে ভাবির পাশে ধপ করে বসে পড়ল। দিশা যেন অবাক না হয়ে পারছে না, তার ছোট্ট ননদ কি সুস্থ হয়ে গেছে? ও তো অসুস্থ ছিল আগেরবার যখন এসেছিল। ফারহা কারোর সাথে দেখা করেনি, এমনকি তার ভাইও দিয়াজের সাথেও না, সবসময় চিৎকার করে গেছে। অবশেষে ফারহা সুস্থ হলো ভাবতে একগাল হাসলো দিশা। ভাবি এভাবে আমাকে দেখো না তো, ভাইয়া যদি জানে তুমি আমার উপর ক্রাশড, একটা থাপ্পড়ও আমার মাটিতে পড়বে না।
সব গুনে গুনে পিঠে জায়গা পাবে। দিশা অবাক হওয়ার ভান ধরে 2 হাত গালে লাগিয়ে বলল, আসলেই ভাড়া জিশান তোমাকে মারে? হ্যাঁ ভাবি, জানো না তো তুমি, তোমাকে আজ সব বলবো। তোমার জামাই ওটা ভালো না, আগে কত শত প্রেম যে করেছে জানো না তো তুমি। দিশা চোখ দুটো বড় বড় করে নিল। এবার সে ফারহার কথা বিশ্বাস করে নিয়েছে, কারণ তাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে, প্রেমের বিয়ে না। ঠিক তখনই কেউ পেছন থেকে এসে ফারহার কান মুড়িয়ে ধরল। ফারহা অস্পষ্ট সুরে আর্তনাদ করে উঠল। আমি তোকে মারি পেছি কোথাকার। ফারহা কান ছাড়াতে ছাড়াতে বলল, মারোই তো, এখনো তো মারছো। দেখেছো ভাবি, ভাইয়া তোমাকে দেখে ভয় পায় না, আমাকে মারছে। আমি তার সুইট একটা বোন, কিসের আদর করবে? ফারহা গাল ফুলিয়ে জিসান হেসে ফারহার গাল দুটো টেনে দিল। ফারহা দম করে কিল বসিয়ে দিল জিসানের পিঠে। এটা নতুন কিছু নয়, তারা দুজনই একদম ফ্রেন্ডলি। প্রথম ফায়ান ধমক দিল, কাজ হয়নি, উল্টো কেঁদে কেটে বান ভাসাইত। তাই আর কিছু বলেনি ফায়ান। তোর জন্য গিফট এনেছি, যা চেক কর গিয়ে। ফারহা উৎফুল্ল হয়ে রিয়াজকে কোলে নিয়ে ছুটল। পেছন থেকে ভাইয়া ভাবিরা অনেক থামতে বলল, কিন্তু তার থামার নাম নেই। বোনটা সুস্থ হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু কিভাবে পসিবল হলো? মোহনা ছেলের দিকে তাকিয়ে বলল, আরিমার জন্য তো সব সম্ভব হলো বাবা। এই আরিমাটাকে? মাথা নিচু করে ড্রয়িং রুমে ভাইয়ের সামনে বসে আছে আফ্রেদ। মাথা তুলে ভাইয়ের দিকে তাকাতেই পারছে না। কাল রাতে সে ড্রিঙ্ক করে মাঝরাতে বাসায় ফিরেছে, তার জন্য নাদিমের হাতে কয়েকটা চর থাপ্পড়ও খেতে হয়েছে বইকে। কি হয়েছে? এভাবে সঙ্গের মতো বসে আছিস কেন? ভাইয়া সরি। অস্পষ্ট স্বরে বুলিয়ে আওড়ালো আফ্রেদ। সরি? তোকে কতবার মানা করেছি এসব খাবি না, কল ধরিসনি, ফোন অফ রেখেছিস, কিছু বললো যাসনি। বলে কি আমাকে মারতে চাস তুই? এত চিন্তায় না ফেলে মেরে ফেল না আমায়। আফ্রিদ এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরলো। তার বড্ড ভুল হয়ে গেছে, আসলেই ভুল হয়েছে। কাল তার বেরোনোটা মোটে উচিত হয়নি। দেখ ভাই, তুই ছাড়া আমার আর কেউই নেই এই দুনিয়ায়, প্লিজ এমন করবি না, যাতে করে তোকে হারাতে হয় আমার জন্য হলো নিজেকে ভালো রাখ তুই। ভাইয়া, আই এম সরি, আর হবে না, এবারের মতো মাফ করে দাও। নাদিমের কিরকম অদ্ভুত ঠেকলো আফ্রিদের কথা, কিন্তু সে পাত্তা দিল না। ভাইকে ফিরে পেয়েছে, এটাই অনেক। আরিমা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে আরহাম তার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে আছে। কি নিষ্পাপ তার হাসে, কিন্তু এটা সুবিধা ঠেকছে না আরিমার। নিশ্চিত কোনো আকাম করেছে আরহাম। আরিমা একটু দূরে রাহাকে দেখতে পেল, সেও ঠোঁট চেপে হাসছে। এবার আরিমার কপালে ভাঁজ গাঢ় হলো। কি ব্যাপার, তোমরা হাসছো কেন? আরিমার কথা এবার আরহাম উচ্চস্বরে খিলখিলিয়ে হেসে দিল, আর তার সাথে তাল মিলিয়ে রাহাও হাসছে। রাহা একটা আয়না এনে আরিমার হাতে দিল। আয়নার দিকে তাকিয়ে আরিমার চক্ষু চড়কাজ, কিন্তু ড্যাব ড্যাব করে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ফিট করিয়ে হেসে দিল আরিমা। তিনজনই সমান তালে হাসছে। আরিমা অনেক কষ্টে হাসি চেপে রেখে আরহামকে উদ্দেশ্য করে বলল, আরহাম যাও ড্রয়িং রুমে, আমি ফ্রেশ হয়ে আসছি। এইসব মার্কার দিয়ে কি করেছো আমার মুখে? হ্যাঁ মাম্মা, আমি তো পাপাকে দেখিনি, তাই দেখছিলাম তোমাকে পাপাকে বানালে কেমন লাগে। আরিমার কলিজাটা যেন ছালাত করে উঠল, ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে অসহায় দৃষ্টিতে আরহামের দিকেই তাকালো। বোকা আরহাম কি জানে সে কি বলে ফেলেছে। বাবা, মাম্মা আজ তোমাকে নিয়ে দূরে চলে যাবে, যাও নিচে, আমি আসছি বলে ওয়াশরুমের দিকে ছুটলো আরিমা। এখানে আর সেকেন্ড সময় ব্যয় করলে আরহাম তার চোখের পানি দেখে ফেলতে পারে। আরিমা ওয়াশরুমে গিয়ে দরজায় পিঠ থেকে শূন্যে দৃষ্টি দিল। সে কিছুতেই পূর্ণ স্মৃতির মুখোমুখি হতে চাচ্ছে না। সে কি করবে এখন? সে এদিকে বস বারবার কল দিয়ে মাথা খেয়ে ফেলছে। তার জীবনটা কবেই না শেষ হয়ে যেত যদি না আরহাম থাকতো। আফ্রিদ ফিরেছে? নাদিম খুশিতে গদগদ হয়ে বলল, জি ভাই, রাতে ফিরে এসেছে। ফায়ান সেদিকে তাকিয়ে ফিচেল হাসল। নাদিম কিছুই বুঝতে পারলো না, জিজ্ঞেস করার সাধ্যও নেই তার। আরিমা গাড়ি চালাচ্ছে আর তার পাশের সিটে আরহাম সে কার্টুন দেখছে আর একটু পর পর খিলখিল করে হাসছে। আরিমা সেই দিকে তাকিয়ে মৃদু হাসল। আরহাম। জি মাম্মা। আরহাম ফোন থেকে চোখ সরিয়ে আরিমার দিকে
পূর্ণ দৃষ্টি দিল। সে তার মাম্মার সব কথায় মনোযোগ দিয়ে শোনে। তার মতে তার মাম্মা পৃথিবীর বেস্ট মাম্মা, তার সব কথাই গুরুত্বপূর্ণ। তুমি তো জানো তোমার মাম্মা ভয়ঙ্কর লোকদের সাথে ডিসুম ডিসুম করে। তুমি কি ভয় পাবে? ভয় পেতে পারবে না, কিন্তু না হলে আবার মাম্মা তোমাকে রাহা আন্টির কাছে রেখে আসবে। আরহাম ছোট চোখে ছোট ছোট করে আরিমার দিকে তাকালো। আর মাম্মা, আমি আরহাম। তুমি কেমন সাহসী! আমি তোমার বাচ্চা মাম্মা, তোমার মতোই সাহসী আমি। আগের বার কয়েকটা লাথি, উষ্টা, চিমটি, ঘুষি, কিল শিখিয়ে রেখে গিয়েছিল না, ওগুলো আমার মনে আছে। আরহামের স্টাইল করে কথা বলা দেখে আরিমা অট্ট হাসিতে ফেটে পড়ল। আরহাম মাম্মার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। তখনও হলো বিপত্তি। ফায়ান্ডা সপরিবারে বাহিরে বের হয়েছে। বাড়িতে শুধু সোনালি, মোহনা আর কাজের মেয়েটাকে রেখে এসেছে। ফায়ান আসতে চায়নি। ফারহা আর জিসানের জোড়াজুড়িতে আসতে হয়েছে। তার কত কাজ, এসবে সময় আছে তার। তবুও দুই পাগলে তাকে টেনে আনলো। কিছু দূর যেতেই রাস্তায় জটলা দেখতে পেল ফায়ান। গাড়ি সে চালাচ্ছে, তার পাশে জিসান, পেছনে দিয়াজ, ফারহা আর দিশা। জলদি গাড়ি থামালো সে। এখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? ফারহাও বের হয়ে এলো। ফায়ার নিষেধ করার শর্তেও সে মানেনি। সাথে জিসানও আছে, তাই তার কোনো ভয় নেই। তারা সবাই ভিড়ভাট্টা এড়িয়ে সামনে গেল। একটা গাড়ি গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আশ্চর্য, ভিতরে লোক নেই নাকি? সবাই তামাশা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফারহা গাড়িটার দিকে এগিয়ে গেল। ভেতরে উকি দিতে তার বুকটা ধক করে উঠল। কেন জানি আত্মাটুকু ডাকছে তার। অস্থিরতা জাপটে ধরছে তাকে। একটা মেয়ে উল্টো দিকে হয়ে বুকে কিছু জাপটে ধরে পড়ে আছে। ছটকায় মেয়েটাকে এদিকে ফেরানোর সাথে সাথে কয়েক কদম পিছিয়ে গেল। ফারহার চিৎকারে ফাইন হুড়মুড়িয়ে গাড়ির দিকে এগোলো। দিশা এসে ফারহাকে চেপে ধরল। ফাইন একবার আরিমার দিকে তাকাচ্ছে তো আরেকবার তার বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকা বাচ্চাটার দিকে তাকাচ্ছে। কি নিষ্পাপ বাচ্চা, মনে হচ্ছে মায়ের বুকে নিশ্চিন্তেই ঘুমাচ্ছে। কে এই বাচ্চা? আরিমাকে দেখে মনে হচ্ছে কোনো বড় বিপদ থেকে বাঁচানোর জন্য বাচ্চাটাকে আঁকড়ে ধরেছে, যেন কোনো আঁচড় না লাগে বাবুটার গায়ে। উঠ। আরিমা পিটপিট করে চোখ খুলল। তীব্র আলো চোখে ঠেকতেই সে আবার চোখ বন্ধ করে নিল। খানিক সময় বাদে চোখ খুলে চারপাশে তাকালো আরিমা। সে এখন কোথায়? ভালোভাবে তাকাতে বুঝতে পারলো সে হসপিটালে বেডে শুয়ে আছে। এক হাতে ক্যানোলা, কিন্তু সে এখানে কিভাবে এলো? মস্তিষ্কে চাপ পড়তে আরিমা সব মনে পড়ে গেল। তার মস্তিষ্ক বিভ্রান্ত। ছেলে হারানোর ভীতি এসে চেপে ধরলো আরিমার বক্ষস্থলে। ক্যানোলা খুলে রেখে সে আস্তে আস্তে বেড থেকে নামলো। মাথা চক্কর দিচ্ছে তার। মাথায় ব্যান্ডেজ করা, হয়তো মাথায় আঘাত পেয়েছে সে। দ্রুত পদে বের হয়ে চারপাশে করিডোরে চোখ বুলাচ্ছে আরিমা। তার ছেলে কোথায়? আশেপাশের কেবিন চোখ বুলিয়ে নিল আরিমা। নেই কোথাও, আরহাম নেই। তাহলে কোথায় গেল তার ছেলে? আরহামকে তার থেকে ছিনিয়ে নিয়ে গেল কে? আরিমা সেখানে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। মুখ ঢেকে চিৎকার করে কাঁদছে সে। একবার যেহেতু সে তার ছেলেকে নিয়ে গেছে আর ফেরত দেবে না। আরহাম তার মাম্মাকে ছাড়া কিভাবে থাকবে? আরিমা চিৎকারের শব্দে আশেপাশের স্টাফ থেকে শুরু করে সব লোকজন করিডোরে ভরপুর হয়ে গেল। কেউ কিছু বুঝতে পারছে না এই মেয়ে কান্না করছে কেন। আরিমার কোনো দিকে খেয়াল নেই। হসপিটালে এভাবে চিৎকার করে কাঁদার রুলস নেই, তা আরিমার মাথায় থেকে বেরিয়ে গেছে। হঠাৎ কেউ এসে আরিমাকে জাপটে ধরায় তার হুঁশ ফিরল। এই ছোট ছোট হাত দুটি আরিমার বড্ড চেনা। সেই মুখ থেকে হাত সরিয়ে আরহামকে জাপটে ধরল। চোখে মুখে চুমু দিয়ে ভরিয়ে দিল। তার প্রাণ পাখিটা যেন ফিরে এলো। অবশেষে আরহামকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরল আরিমা। মাম্মামকে রেখে চলে যাও কেন? মাম্মা কষ্ট পায় তো। মাম্মামের বুকে ব্যথা হয় আরহাম তার থেকে দূরে থাকলে। আরহামের ঠোঁট ভেঙে কাঁদছে। কাঁদতে কাঁদতে উত্তর কাটল। মাম্মা, তুমি ঘুমিয়েছিলে, তাই আঙ্কেলটা বলল তোমার সাথে ঘুরতে যেতে। আমি যেতে চাইনি, কিন্তু আঙ্কেলটা জোর করেছে, তাই গিয়েছিলাম। সরি মাম্মা, আরহাম আর তোমাকে কষ্ট দিবে না বলি আরিমার মুখে চুমু খেলো আরহাম। আরিমার ভেতরে খানা এবার শান্ত হলো। কিন্তু কে তাদের এখানে এনেছে? ভাবনাটা মাথা চারা দিয়ে উঠল। ইতিমধ্যে সবাই
যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। মা তার ছেলেকে ফিরে পেয়েছে, এখানে আর কি বা বলবে তারা। শুধু কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের ভালোবাসা দেখল। আরিমা চোখ তুলে একটু দূরে ফায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে নিল। আবার আরিমা ফায়ানের দিকে তাকালো। ফায়ান এখনো তার দিকেই তাকিয়ে আছে। আরিমার বেশ অস্বস্তি লাগতে শুরু করলো। নেতা সাহেব এখানে কিভাবে এলেন? ফায়ানের আওয়াজ শুনতে আরিমা আরহামকে জাপটে ধরে নিজের সাথে, এই লোকের সঙ্গে সে কিছুতেই যাবে না। ওনার সাথে যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তাছাড়া সেদিনের অপমান ভুলেনি সে। উঠতে বলেছি। না, আমি আপনার সাথে কোথাও যাব না। কাট জবাব আরিমার। যাবে না? ফায়ানের কণ্ঠ শান্ত দেখে আরিমা অবাক না হয়ে পারছে না। এই লোক এভাবে শান্ত হয়ে আছে কেন? ঝড় আসার পূর্ববাস নয় তো? ফায়ান আরহামকে টেনে এনে কানে কানে কিছু বলল। এতে আরাম খুশিতে নিচে উঠলো যেন। আরিমা শুধু ড্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না সে। ফায়ান এগিয়ে এসে আরিমাকে কোলে তুলে নিল। আরিমা শকড, ভীষণভাবে শকড সে। তার নেতা সাহেব তাকে কোলে নিয়েছে। পরক্ষণে পাবলিক প্লেস ভেবে আরিমা হাত পা ছোটাতে লাগলো, কিন্তু শক্তপোক্ত কাঠের মতো শরীরটার সাথে তার এই লিকলিকে ছোট্ট শরীরটা পেরিয়ে উঠল না। আরিমা খানিক সময় বাদে হাঁপিয়ে উঠল। এই তোমার শক্তি। তাছাড়া এতদিন আমার সান্নিধ্যে আসার জন্য ছটফট করেছো, এবার আমি নিজ থেকে তোমার কাছে এলাম, এখন ছটফট করছো কেন? এই বলে ফায়ান আর একটু চেপে ধরল আরিমাকে নিজের সাথে। আরিমা না পেরে ফায়ানের পাঞ্জাবির কলার শক্ত করে হাতের মুঠোয় নিয়ে নিল। আগে আগে নাদিম আর আরহাম হেঁটে চলেছে। নাদিম আরহামের হাত ধরে হেঁটে চলেছে, পিছনে সে ভুলেও তাকাবে না। এদিকে আরিমা ট্যাপ ট্যাপ করে ফায়ানের দিকেই তাকিয়ে আছে। নেতা সাহেবের হলুটা কি? ভূত চেপেছে মাথায়? সেই পিলায় আবহাওয়া গরম, রাজঘরের জিনিসপত্র ভেঙে চুরমার করে ফেলেছে। ফায়ান সম্পূর্ণ তার প্ল্যান নষ্ট করে দিয়েছে। রাগে রাজের হাত পা কাঁপছে। কি হলো? এভাবে মির্গি রোগের মতো কাঁপছো কেন? বাবা, ভালো হবে না কিন্তু। রায়হান সে কিটকিটিয়ে হাসছে। কেন বাবা, ভুল কি বলেছি? ফায়ানের সাথে লাগতে গেলে এমনই হয়। তুমিও তো লাগতে গিয়েছিলে, আমার থেকে করুণ অবস্থা হয়েছে তোমার। গোটা একদিন এক রাত জেলে ছিলে, বাইরের হাওয়াটাও খেতে পারোনি তুমি, আবার আমাকে বোঝাতে এসেছো। রায়হান সে কিছুটা দমে গেল ছেলের কথায়। শোনো বাবা, এবার লুকাচুরি নয়, সামনাসামনি যুদ্ধ করতে হবে, না হলে পাখি হাতছাড়া হয়ে যাবে। আরিমা বোকা বনে আছে, তার সামনে 6 ভেড়া ছানা গাল ফুলিয়ে বসে আছে। কি আশ্চর্য! এবার তাদের রাগ ভাঙাতে হবে নাকি? চলে গিয়ে ভালো করেছিলি, ফিরে এলি কেন? বেলা ফোন ঘাটতে ঘাটতে কথাটা বলল। কারো কোনো টু শব্দ না পেয়ে এক পলক সবার দিকে তাকালো সে। তারপর বোকা বোকা হেসে বলল, আর না মানে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম তো তাই। ভাই এইসব বলছিস? সারাদিন বয়ফ্রেন্ডের লুঙ্গি ধরে বসে থাকিস, এখানে কি? যা তুই। তাতে তোর সমস্যা কইরা অসভ্যর বাচ্চা? আমার বাপ লুঙ্গি পরে না, সে অনেক স্মার্ট, তোর মতো ছাপড়ি না। আরিমা সবাইকে থামিয়ে দিল আর হাম ট্যাপ ট্যাপ করে সবাইকে দেখছে। এরা কারা? এত কথা কিভাবে বলে? ফারহা দিয়াজকে আরহামের পাশে বসালো। আরহামের চেয়ে দিয়াজ ছোট, মাত্র হাঁটতে শিখেছে বেচারা। আরহাম বাবুটার সাথে খেলতে লাগলো। কিছু সময় পর পর খিলখিলিয়ে হেসে উঠছে আরহাম। আরিমা সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর একটু হলেই এই হাসি খুশি বাচ্চাটাকে হারিয়ে ফেলতো সে। নিজের ভুলের জন্য ভাবতে বুকটা কেঁপে উঠলো আরিমার। সবাই আরিমার দিকে তাকাচ্ছে, তো আরেকবার আরহামের দিকে তাকাচ্ছে। আচ্ছা, আরো বাচ্চাটা কার? ফারহা আরিমার কথা শুনে বিষম খেল। আরিমার বাচ্চা আছে আর সে জানলো না। আসলে এই বাচ্চা তোর? সিমরানের দিকে রাগি চোখে তাকালো আরিমা। এতে সবাই চুপ। কিছুক্ষণ পর মনির শোধালো, আচ্ছা বাচ্চাটা তোর মানলাম, বাচ্চার বাবা কোথায়? তোর হাজবেন্ড? আরিমা একবার আরহামের দিকে তাকিয়ে বলল, মারা গেছেন। কত বছর হবে উনি মারা গেছেন? 4 বছর হবে। কিভাবে মারা গেছেন তিনি? প্রশ্নটা করে সবাই একটু নড়ে চড়ে বসল। আরিমা যেভাবে উত্তর দিচ্ছে মনে হচ্ছে সব সত্যি। আগুনে পুড়ে। কথাটা বলতে আরিমার চোখ থেকে কিছুটা পানি বেরিয়ে টপকে পড়ে তার হাতের উপর স্থান পেল। ততক্ষণে ফায়ান রুমে চলে এসেছে। ফায়ান এসে আরিমার হাত ধরে টেনে নিয়ে গেল।
সবাই বোকা বনে আছে 6 বেড়া ছানারা। ফায়ান কোথায় নিয়ে গেল আরিমাকে? নাদিম সব রেডি তো? নাদিম মাথা নাড়লো। এদিকে মোহনা আর সোনালি থমথমে মুখশ্রী নিয়ে সোফায় বসে আছে। জিসান আর দিশা ফায়ানের দিকে হাবলার মতো তাকিয়ে আছে। ফায়ান আরিমাকে সোফায় বসিয়ে দিল, তারপর আরিমার দিকে একটা পেপার এগিয়ে দিয়ে বলল, সাইন করো। আরিমা ফ্রু কুচকে বসে আছে, একবার ফায়ানের দিকে তাকাচ্ছেও না। ফায়ান তা দেখে শান্ত কণ্ঠে আরিমার কানে ফিসফিসে কিছু বলল। কিছুক্ষণ বাদে আরিমার চোখ খুশিতে চিকচিক করে উঠল। এত বড় সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে পারবে না। এত বোকা আরিমা না। ফায়ানের হাত থেকে পেপারটা নিয়ে একবার চোখ বুলালো আরিমা। রেজিস্ট্রি পেপার এটা। আরিমার ঠোঁটের করে রহস্যময় হাসি ঝুড়ে সাইন করে দিল। আরিমার কাণ্ডে ফায়ান প্রথমে ভরকালেও নিজেকে ধাতস্থ করে নিল ফায়ান। আরিমার কানে কোনো মধুর বাক্য গুজে দেয়নি সে, যার কারণে আরিমা হাসবে। মেয়েটার মনে কি চলছে কে জানে। তাছাড়া ফায়ানের মনে কি চলছে তার খবর কি আমরা জানি? না। সবাই পরপর নিচে এসে এহেন কাণ্ড দেখেই হতবাক। ফায়ান সবাইকে আরো চমকে দিয়ে বলল, আরিমা আর তার বিয়ে ধুমধাম করে হবে। আগামী শুক্রবার আমাদের বিয়ে আবার হবে। কোনো প্রেস মিডিয়া কেউ যেন বাদ না যায়। আরিমা পুতুলের মতো বসে আছে, এতে তার কোনো হেলদোল নেই। আর হ্যাঁ, বাচ্চাটার দায়িত্ব আমি নিতে রাজি। বলে হনহন করে বেরিয়ে গেল বাসা থেকে ফায়ান। সবাই ভাবছে ফায়ানের হলো ঠেকে, তার মনে কি চলছে, যা চলছে তা কি আদৌ ভালো কিছু? এত কিছুর মাঝে কেউ খেয়াল করেনি আফ্রিদকে, যে সে মাথা নিচু করে মুখ কালো করে দাঁড়িয়ে আছে, চোখের কোণে বিন্দু বিন্দু পানি ছাপ।